যার ক্ষমতা নেওয়ার একেবারে শতভাগ তখন গ্যারান্টি, এবং সমস্ত দেশের মানুষ তাকে সমর্থন করতো তখন। এরপরে সে ক্ষমতা নেয়নি। এটা তো আমি মনে করি যে কোনো সরকার আমাদের দেশে বা তৃতীয় বিশ্বের যে কোনো দেশে থাকতে হলে সেনাবাহিনীর একটা সমর্থন লাগবেই। সেনাবাহিনী বিগড়ে গেলে কোনো সরকার থাকতে পারবে না। আমি সবসময় যেটা বলি যে সেনাবাহিনী একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, ঐক্য, আস্থার প্রতীক। এটাকে সবসময় বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে। আর আমাদের তৃতীয় বিশ্বের মতো দেশে সেনাবাহিনী সবসময় ইম্পর্টেন্ট একটা স্টেক হোল্ডার হিসেবে থাকবেই। সেনাবাহিনীর ভূমিকাটা গুরুত্ব, আপনি দেখেন 47-এ এই দেশ ভারত বিভাগ হয়েছে। এরপর থেকে পাকিস্তানের তো 50-এর দশকের থেকেই পাকিস্তানের সামরিক আইন থেমে থেমে বিরোধী দিয়ে দিয়ে সামরিক আইন। আমি তো এমনও শুনেছি আমাদের দেশের জেনারেল পাকিস্তানে ভিজিট করতে গেছে যে ওখানে কোনো একটা অনুষ্ঠানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সব মন্ত্রী মিনিস্টাররা আসছে, সেনাপ্রধান সকলের পরে আসছে, শুধু প্রেসিডেন্ট আসার আগে আসছে। এবং ওখানে একটাই সোফা ছিল ওই সেনাপ্রধানের বসার জন্য, আর কারোর জন্য কোনো সোফা ছিল না। এবং উনি এসছেন সভা শেষে গিয়ে ওখানে বসছেন। এরপরে যখন প্রেসিডেন্ট সাহেব এসছেন উনি উঠেনও নি, উনি রিসিভও করতে যাননি। মানে এত ক্ষমতাশালী ওখানে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটা খুব একটা ভালো নজির নয়। আমাদের দেশে যারা বাহিনী প্রধান তারা সবসময় সরকার প্রধানকে সম্মান দেখিয়েছে, রাষ্ট্রপ্রধানকে সম্মান দেখিয়েছে। তো এটা ঠিক যে যে কোনো সরকার আমাদের দেশে বা তৃতীয় বিশ্বের যে কোনো দেশে থাকতে হলে সেনাবাহিনীর একটা সমর্থন লাগবেই। সেনাবাহিনী বিগড়ে গেলে কোনো সরকার থাকতে পারে না। 75-এ দেখেন আপনি 15ই আগস্ট হয়েছে, আবার ওটার যে অভ্যুত্থান হয়েছে, এরপরে 3রা নভেম্বর আবার কাউন্টার কু হয়েছে, 7ই নভেম্বর কাউন্টার কু হয়েছে। 81 সালে 24 পদক চিটাগাংয়ে তারা জেনারেল জিয়াকে হত্যা করেছে, কিন্তু বাকি সেনাবাহিনী করেনি, তারা সরকারের সাথে ছিল, ওটা ব্যর্থ হয়েছে। 96 সালে সেনাপ্রধান জেনারেল নাসিম অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন, কিন্তু সেনাবাহিনীর একটা শক্তিশালী অংশ যেটা 9 ডিবি আমরা সাভার বলি, এটা খুব শক্তিশালী এবং ঢাকার রাজধানী যেহেতু নিয়ন্ত্রণ করে তাদের হাতের মধ্যে, তো 9 ডিভিশনের সাপোর্ট পায়নি দেখে সফল হয়নি। আবার 111-এ সেনাবাহিনী জেনারেল মঈন ক্ষমতা নিয়েছে। তো সেনাবাহিনীর ভূমিকাটা অনস্বীকার্য, কিন্তু দুই একজন ছাড়া আমি দেখি অধিকাংশ সেনা প্রধানই রাজনৈতিক দলের আনুগত্য করেছে অন্ধভাবে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। কিন্তু সার্বিকভাবে আপনি দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু করেছে সেনাবাহিনী, এরপরে 75 সালে আবার দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে সেনাবাহিনী। 1990 সালে এরশাদের পতনের সময় তখন এরশাদ তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিনকে ক্ষমতা নিতে বলেছিলেন, উনি নেয়নি। তখন দেশকে ওই এরশাদের স্বৈরাচারের থেকে রক্ষা করেছে সেনাবাহিনী। 96 সালেও দেশকে একটা বিপর্যয় থেকে রক্ষা করেছে সেনাবাহিনী। এই 2005 সালে একই অবস্থা হয়েছে। এছাড়া দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, রাস্তাঘাট হয় পার্বত্য একটা প্রত্যন্ত অঞ্চলে, আমরা যখন গিয়েছি 80 দশকের শুরুর দিকে, বললাম তো আমি আপনাকে যে সাজেকে 3 দিন আমরা হেঁটে গিয়েছি, তাও কি সারাদিন লঞ্চে গিয়ে এখানে নেমেছি, ওখান থেকে 3 দিন হেঁটে গিয়েছি সাজেক। আর সেই সাজেকে চট্টগ্রাম থেকে এখন আপনি অল্প আধা বেলা জার্নি করলে আপনি সেই জায়গায় পৌঁছে যান। সমস্ত অধিকাংশ রাস্তা সেনাবাহিনী বানিয়েছে দুর্গম অঞ্চলে। এখনও দেখেন আপনি বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে এই মেট্রো রেলের কাজটা হচ্ছে, হাতিয়ে জিরে এলাকায় কাজ করছে। তো সেনাবাহিনী যে কোনো জায়গায় বন্যা হয়ে সেনাবাহিনী যায়। আমি নিজে জামালপুর এলাকায় সরিষাবাড়ি উপজেলা আছে, নদীর ভাঙনের শহর পানিতে ডুবে যাচ্ছিল, আমি আমার ব্যাটালিয়ান নিয়ে গিয়ে রক্ষা করেছি। তো সেনাবাহিনী উত্তরবঙ্গে আমি কাজ করেছি, ওখানে গরিব লোকজনের বাসস্থান নির্মাণ করে দেওয়া হবে, লো কস্ট, আমরা আমাদের সৈনিকদের নির্মাণ করে দিয়েছি। সেনাবাহিনী সবসময় জনগণের কাছে ছিল, জনগণের সাথে কখনোই বিদ্রোহ করেনি সেনাবাহিনী। সেনাবাহিনী কখনোই জনগণের বিরুদ্ধে যায়নি। দু একজন উচ্চাভিলাষী সেনাপ্রধানের জন্য সেনাবাহিনী মাঝে মাঝে ক্ষমতা দখলের জন্য হাত বাড়িয়েছে, কিন্তু সার্বিকভাবে সেনাবাহিনী কখনোই জনগণের বিরুদ্ধে যায়নি। এবং এই 5ই আগস্ট সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যায়নি দেখেই আল্লাহ আমাদেরকে একটা ফ্যাসিবাদ মুক্ত দেশ দিয়েছে, যেখানে সবাই স্বাধীনভাবে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে, কথা বলছে। কিন্তু অন্য কোনো সেনাপ্রধান থাকলে আমি জানি না কি হতো। হ্যাঁ, অন্য কোনো সেনাপ্রধান থাকলে, এর আগে যে দুজন ছিল
দুজনকে আমি চিনি, ভালোভাবেই চিনি, কিন্তু তাদের একদম চাকরি জীবনের শুরুর দিকে দেখেছি। আজিজকে আমি দেখেছি, জেনারেল আজিজকে দেখেছি আমি কেটেডি ব্যস্ত, আমি যখন ফাইনাল টার্মে, সে যখন ফার্স্ট টার্মে। এরপরে এক ক্যান্টনমেন্টে চাকরি করে নিয়ে দেখা হয়েছে। জেনারেল শফিউদ্দিন যখন একদম সেকেন্ড লেফটেন্যান্ট, আমি তখন বান্দরবনে ছিলাম, ওকে ওখানে দেখেছি ঘনিষ্ঠভাবে। তখন তো আসলে মানুষ বোঝা যায় নাই। এই দীর্ঘ সময় পরে তারা এসে যে একটা মনস্টার হয়ে গেছে, তারা যে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা যে রাজনৈতিক অন্ধ আনুগত্য করেছে এবং নিজেদের শপথ ভঙ্গ করে ব্যক্তি বা দলের প্রতি আনুগত্য দিচ্ছে, এটা দুঃখজনক। এটা সেনাবাহিনীর ধ্বংসের জন্য এটা আওয়ামী লীগই দায়ী। এবার তো আসলে 7 তারিখে প্রাকৃতিক আলো বাতাস দেখেছেন দুনিয়ার, মানে 5ই আগস্টের কথা বলছি। মানে এটা তো অনায়াসই একটা প্রশ্ন যে সেনাবাহিনী চাইলেই 5ই আগস্ট ক্ষমতা নিতে পারতো। দেখিনি কোনো রাষ্ট্রে এটা দেশের তো আমি মাটিতে। আমেরিকার প্রশংসা পাওয়ার মতো, প্রশংসা পাওয়ার দাবিদার এটা। সে প্রশংসা পেতে পাওয়া উচিত তার, মানে প্রশংসা না করলে আমরা কৃপণ বলবো আমি। কারণ তার ক্ষমতা নেওয়ার একেবারে শতভাগ তখন গ্যারান্টি, জি। এবং সমস্ত দেশের মানুষ তাকে সমর্থন করতো তখন। এরপরে সে ক্ষমতা নেয়নি, এটা তো আমি মনে করি যে দেশবাসী তাকে এই কৃতিত্ব না দেওয়াটা অন্যায় হবে। পৃথিবীর কোথাও তো এমন ঘটেনি কখনো নাকি? আমার জানা নাই, আমার জানা নাই। না, আছে আপনার এই 90 সালে জেনারেল নুরুদ্দিন নিতে পারতেন, কিন্তু তখন জনগণ ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। যখন জনগণ ছিল জেনারেল এরশাদের বিরুদ্ধে, ওই সময় আবার সেনাবাহিনী যদি খবর নিত, সেনাবাহিনী থেকে সেনাবাহিনী আবার। আচ্ছা, বুদ্ধিমানের কাজ করছে। হ্যাঁ, তো ওরা কিন্তু দেশকে রক্ষা করেছে, নাহলে ওখানে রক্তাক্ত হয়ে যেত একটা। তো এই সময়ে তো একটা স্বৈরাচারের হাত থেকে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে। তো এই জন্য এই সময় সে ক্ষমতা নেওয়ার তার কোনো মানে কেউ আপত্তি করতো না, সে দেশ ক্ষমতা নিত তখন। কিন্তু অনেকে যে আসলে শেখ হাসিনার আত্মীয় বলে তিরস্কার করে, তাচ্ছিল্যের ভাষায় কথা বলে, এটা কি ঠিক কিনা? আসলে অনেকে তো আমি ব্যক্তিগতভাবে কোনো অপরাধীকেও আমি তাচ্ছিল্য ভাষায় কথা বলতে রাজি নেই, আমার পারিবারিক শিক্ষা এটা বলে না। কিন্তু অপরাধ করলে আইনগতভাবে যদি কোনো আইন ভঙ্গ করে থাকে শাস্তি হবে। তাচ্ছিল্য করে কথা বলা তো নিজেকে ছোট, মানে আমি আমার আমার কী লাভ আমি বলেন? আমি একজনকে একটা অপরাধ করতে দেখলাম, তাকে আমি তাচ্ছিল্য করে কী লাভটা কী পাবো? আমি যদি বরং তাকে ভালোভাবে দরদের সাথে তাকে কিছু কথা বলি, সে হয়তো সংশোধন হতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, হামিম সূরা হামিম সেজদায়, আমার যদি ভুল না হয় 41 বা 42 নম্বর সূরা 34 নম্বর আয়াতে, ভালো দিয়ে মন্দ মোকাবেলা করো। তো সেখানে তাচ্ছিল্য করে কথা বলা তো আমি মনে করি ভালো মুসলমানের পক্ষে, ভালো মানুষের পক্ষে এটা মানায় না। তাচ্ছিল্য করে কথা কোনো সুযোগ নাই। যদি কেউ বলে এটা ভুল কথা, এটা অত্যন্ত অন্যায় মনে করি। সে একজনের আত্মীয় বলে আমার কাছে আমার বাবার ছেলে হিসেবে আমাকে অন্যায় করা হয়েছে, এটা তো কেউ ভালো বলছে না। তো এক পৈতৃক পরিচয়ের কারণে যদি না হয়, তাহলে সে বৈবাহিক সূত্রে আত্মীয় হওয়ার কারণে তাকে ওইটার কারণে খারাপ বলার তো কোনো কারণ নেই। সে অন্য খারাপ কাজ করলে ওটা সমালোচনা করতেই পারে, আমার কোনো, যে কোনো খারাপ কাজের সমালোচনা করতেই পারে। উদ্দেশ্য হলো তাকে আক্রমণ করা নয়, তাকে সংশোধন করা। কিন্তু তাচ্ছিল্য করার তো কোনো সুযোগ নেই। যারা করে এটা আসলে আমি জানি না আমাদের জাতিটা এমন হয়ে গেছে কেন, মূল্যবোধের এত অপব্যয় হচ্ছে। আমরা ভালো মানুষ না, আমরা ভালো মানুষ না। আচ্ছা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ভূমিকা রাখবে বলে মনে করেন সেনাবাহিনী? আমি মোটামুটি 100% না হলে 95% নিশ্চিত সেনাবাহিনী একটা সুন্দর নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করার জন্য যত রকমের ভূমিকা রাখার সময় সব রাখবে।